আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমরা নতুন টপিক শুরু করব। আজকে আমাদের এটাই হবে আমাদের শেষ টপিক এই কোর্সের। তো হচ্ছে আমরা এর আগে পড়িয়েছিলাম হচ্ছে ইউটিলিটিস, কম্পিউটার ইউটিলিটিস। সেখানে আমরা পড়াছিলাম হচ্ছে ইউপিএস, ভোল্টেজ স্টেবিলাইজার, তারপরে হচ্ছে ডিস্ক ক্লিন আপ সফটওয়্যার কাজ কি, ডিস্ক ফ্র্যাগমেন্টেশনের কাজ কি। এটা ছিল হচ্ছে আমাদের লাস্ট যে স্লাইডটা এবং ভিডিওটা দেওয়া হয়েছিল তাতে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট শিখব। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট কী জিনিস আমরা একটা ওভারভিউ দিয়ে শুরু করি। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট হচ্ছে বেসিক্যালি একটা সফটওয়্যার তৈরি করার জন্য যে প্রসেসগুলো ফলো করা হয় সেই প্রসেসগুলোকে ফর্মালি লেখা। একটা ভিডিও একটা সে আমি একটা প্রোগ্রাম করব কম্পিউটারের জন্য, এই যে যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো আমরা যেগুলো ইউজ করি, তো এগুলো তো শুরুর দিকে তো ছোট ছোট প্রোগ্রাম ছিল, যেমন দুইটা ভ্যালু যোগ করা, দুইটা ভ্যালু বিয়োগ করা, গুণ করা। তো এই কাজগুলা করার জন্য আগে হচ্ছে ফর্মালি একটা ডিজাইন করে নিতে হয়, কারণ বড় বড় যখন সফটওয়্যার তৈরি করা হয় তখন হচ্ছে সেইগুলো খুবই কমপ্লিকেটেড হয়ে যায়, ওগুলো মনে রেখে করা তো খুবই অসম্ভব। তো ওগুলোকে ফর্মালি প্রকাশ করার জন্য অনেকগুলো সিস্টেম আছে। সবচেয়ে মানে ট্রিভিয়াল এবং সবচেয়ে পুরানো সিস্টেমগুলোর একটা হচ্ছে এই অ্যালগোরিদমস এবং ফ্লোচার্ট। দুইটা প্রায় সেম জিনিস, কিন্তু একটু একটু সামান্য একটু ডিফারেন্স আছে আর কি, ওটা আমরা স্লাইডটা দেখলে বুঝতে পারবো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে শিখবো অ্যালগোরিদম কী জিনিস। তো আমরা যাই, নেক্সট স্লাইডে যাই। ওকে ফাইন, ওয়েট। হ্যাঁ, অ্যালগোরিদম কী জিনিস? অ্যালগোরিদম হচ্ছে প্রসেস বা এ সেট অফ রুল যেগুলো ফলো করা হবে প্রবলেম সলভিং এর জন্য। একটা প্রবলেম থাকলো, যেমন দুইটা নাম্বার যোগ করতে হবে, তো দুইটা নাম্বার যোগ করার জন্য আসলে আমার কি দরকার, যে আমি একটা কম্পিউটারের মধ্যে দুইটা নাম্বার যোগ করবো ইউজারের থেকে, তাহলে আগে ইউজারকে বলতে হবে যে কম্পিউটারের মধ্যে ওই দুইটা নাম্বার ইনপুট দাও। আমি 50 ইনপুট দেবো, দেন হচ্ছে সে আমি 45 ইনপুট দেবো। তো এইটা তো আমার ইউজারের কাছ থেকে নিতে হবে। তো এই যে নিতে হবে, এটা একটা স্টেপ। তারপরে ওই নাম্বারটাকে কম্পিউটারের মধ্যে সেভ করে এক জায়গায় যোগটা পারফর্ম করতে হবে। যোগটা কোথায় পারফর্ম হবে? সিপিইউতে। পারফর্ম করার পরে এই নাম্বারটা আবার সেভ করে রাখতে হবে, এটাও একটা স্টেপ। তারপর যোগ করাটা, ওটাও একটা স্টেপ। এবং ফাইনালি রেজাল্টটা হচ্ছে আমি ইউজারকে ফেরত দিব, যে আমার রেজাল্ট আসছে 95। তো এই 95টা আবার আউটপুট। এই যে ইনপুট, এই যে আমার ইনপুট, আমরা একটু দেখি যে এই যে আমার ইনপুট এবং এই যে আমার আউটপুট, এর মাঝখানে আমার কিছু সেট অফ রুলস থাকবে। এই রুলসগুলোকে যদি আমরা ফর্মালি লিখি, ওইটাকেই আমরা বলতেছি হচ্ছে অ্যালগোরিদম। ঠিক আছে, ওইটাকে স্টেপগুলোকে আমরা লিখি, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালগোরিদমস। আচ্ছা, এই অ্যালগোরিদমস নিয়ে আরও ডিটেলস হচ্ছে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মধ্যে আলোচনা করা আছে, তুমি চাইলে একটু দেখে নিতে পারো। আচ্ছা, আমরা আগে আরেকবার একটু মনে করাই দিই, এই যে করোনা ভাইরাসের কারণে আমাদের এত বড়টা ডিলে হয়ে গেল, তো এর জন্য হয়তো আমরা অনেক কিছু ভুলে গেছি, অনেক কিছু মনে পড়বে না। তো আমরা চেষ্টা করছি লাস্ট 5টা ভিডিও দিয়ে দেওয়ার। সো ওই 5টা ভিডিওর মধ্যে সবই আলোচনা করা আছে। তারপরেও যদি তোমাদের কোনো কোনো কারণে কনফিউশন থেকে যায়, আমাকে জিজ্ঞেস করতে পারো, মেল করতে পারো। অথবা যেটা করা যাবে সেটা হচ্ছে, আমরা আগেও বলছিলাম যে যে কোনো টপিক নিয়ে যদি আমরা কনফিউশনে পড়ে যাই, তাহলে এগুলো খুবই ট্রিভিয়াল টপিক, খুবই সাধারণ টপিক। এগুলো নিয়ে ইন্টারনেটে হাজারো ওয়েবসাইট আছে, তারপরে হচ্ছে ইউটিউবে ভিডিও আছে। সো হোয়াট ইজ অমুক লিখলে, যেমন ইউপিএস যদি বলি, হোয়াট ইজ ইউপিএস লিখলে সেটার ব্যাখ্যা চলে আসবে। ওখান থেকে পড়ে নিয়ে যদি আহ, নিজের যে লার্নিং সেটা যদি ক্লিয়ার করে নেওয়া যায়, আমার আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নাই। সো যদি ভুলে যাও তাহলে এইভাবে করে নেওয়া যাবে। যেমন অ্যালগোরিদম লিখে সার্চে দিলে হাজার হাজার ওয়েবসাইট চলে আসবে, সেখান থেকে পড়েও যদি তুমি আরও এক্সটেন্ডেড নলেজ বাড়ায় নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের জন্য যেটা জানা লাগবে সেটা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। আমরা বলছিলাম যে একটা কম্পিউটার হচ্ছে হাজার হাজার লাইনের সমন্বয়ে তৈরি কোড মাত্র, একটা সফটওয়্যার। তো এই যে ইনস্ট্রাকশন, এইগুলো হচ্ছে সেট অফ রুলস। এগুলোকে যদি সাধারণ ভাষায় লিখে আমি পরপর স্টেপগুলোকে সাজাই, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে অ্যালগোরিদম। ওকে ফাইন। তো অ্যালগোরিদমের আমরা একটা এক্সাম্পল দেখি। আমি একটা রান্না করব, উই নিড টু কুক সামথিং, অর উই ওয়ান্ট টু কুক সামথিং। সো আমার প্রথমে কি লাগবে? ইনগ্রিডিয়েন্টস লাগবে। এই ইনগ্রিডিয়েন্টসগুলোই হচ্ছে আমার কি? ইনপুট। ঠিক আছে, দেন আমার কি লাগবে? ওই প্রসেসটা লেখা লাগবে, যে আমি হচ্ছে কতটুকু লবণ দিব, 2 চামচ সল্ট দিব, দেন হচ্ছে আমি 3 চামচ গার্লিক দিব, দেন হচ্ছে আমি তার মধ্যে আটা দিব না ময়দা দিব। সো এই যে প্রসেস, এই জিনিসগুলা কিভাবে মিক্স হবে, কোনটার পর কোনটা হবে, সেটা লিখে রাখাই হচ্ছে আমার প্রসেস, তাই তো? এবং ফাইনালি আমার এখান থেকে কি আসবে? একটা রেজাল্ট আসবে। তো এই রেজাল্টটাই হচ্ছে আমার আউটপুট। ওই যে আমি ফাইনালি যে আমি লুচি বানালাম, তো ওই যে লুচিটা, ওইটাই হচ্ছে আমার আউটপুট।
এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে আমরা কি তৈরি করতে পারি, অ্যালগোরিদম তৈরি করতে পারি। যেমন আমরা একটা এক্সাম্পলের দিকে, আরও যদি এক্সাম্পলের দিকে যাই, আমরা অ্যালগোরিদমের এক্সাম্পল দেখাবো, তার আগে আমরা একটু ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করি। এই যে স্টেপগুলো বললাম, এগুলো যখন আমরা লিখবো বা যখন তৈরি করব, যে কোনো সিস্টেমেরই অ্যালগোরিদম তৈরি করা যাবে। যেমন আমরা একটা রান্নার অ্যালগোরিদমের কথা বললাম, সো এরকম আমার সফটওয়্যারেরও হবে, যেমন দুইটা নাম্বার যোগ করতে গেলে কিছু স্টেপ। আমি একটা লাইটের বাল্ব চেঞ্জ করব, সে আমার হচ্ছে ঘরের মধ্যে, তাহলে সেখানেও কিছু স্টেপ থাকবে। যেমন একটা লাইট নিতে হবে, এটা হচ্ছে আমার ইনপুট। আমাকে একটা চেয়ারের উপর দাঁড়াতে হবে, এটা হচ্ছে আমার একটা স্টেপ। ওই পুরানো যে লাইটটা লাগানো আছে ওটা খুলতে হবে, এটা একটা স্টেপ। যে কোনো সিস্টেমেরই অ্যালগোরিদম লেখা সম্ভব যদি সেটাকে সাজিয়ে গুছায় ফর্মালি লেখা যায়। তো এটার জন্য আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স মনে রাখতে হবে, কিছু শর্ত থাকবে। যে একটা অ্যালগোরিদম হতে গেলে সেখানে কিছু শর্ত থাকবে। কি কি? প্রথমটা হচ্ছে আমাদের ওয়েল ডিফাইন্ড ইনপুট, অর্থাৎ ইনপুট যেন ভেগ না হয়। ভেগ মানে কি, যে যেন মানে কমপ্লিকেটেড না হয়, যেন বোঝা না যায় এরকম সিচুয়েশন না হয়। ইনপুট যেন একদম ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে, যে এই জিনিস হচ্ছে আমার ইনপুট। যেমন আমি বললাম আটা হচ্ছে আমার ইনপুট, আমার রান্নার জন্য হচ্ছে তেলটা হচ্ছে আমার ইনপুট, কিন্তু আমরা এমন কিছু ইউজ করলাম যে ইনপুট বোঝা যাচ্ছে না। তাহলে ওই রকম কিছু অ্যালগোরিদমের মধ্যে আসলে থাকা যাবে না। অবশ্যই ওয়েল ডিফাইন্ড ইনপুট হতে হবে, এবং অবশ্যই ফাইনাল প্রোডাক্টটা কি হবে, ওয়েল ডিফাইন্ড আউটপুট, সেটাও আমার জানা থাকতে হবে। গেল। এরপর হচ্ছে আমার নেক্সট স্টেপ হচ্ছে যে স্টেপগুলো আমরা লিখব, ওই স্টেপগুলোর দুইটা বৈশিষ্ট্য খুব জরুরি এবং সেগুলোকে মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে ক্লিয়ার এবং আনঅ্যাম্বিগুয়াস। অর্থাৎ আমি বললাম যে আমরা পানির মধ্যে আটা দিয়ে এখন কিছুক্ষণ গরম করি, তো এখানে একটা স্টেপ মিস হয়ে গেছে, যে আমরা কি আসলে গ্যাসের চুলায় গরম করব নাকি ওভেনের মধ্যে দিব। তো এরকম কনফিউশন মার্কা স্টেপ, কনফিউশন থাকে এরকম কোনো স্টেপ যেন না থাকে। ওটা অবশ্যই আনঅ্যাম্বিগুয়াস হতে হবে, ক্লিয়ার মানে থাকা লাগবে, যে হ্যাঁ এইটার মানে আসলে এইটাই বোঝাচ্ছে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্টেপগুলো যেন আনঅ্যাম্বিগুয়াস হয়। এবং দ্বিতীয় যে টপিকটা আমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে যেন ফিনাইট হয়। ফিনাইট মানে কি বোঝাচ্ছে, যে ধরো তুমি একটা অ্যালগোরিদম চিন্তা করলে, একটা প্রসেস চিন্তা করলা যার কোনো শেষ নাই, ঠিক আছে, ঘুরতেছে তো ঘুরতেছে, ওটা লিখেই যাচ্ছ, শেষ হচ্ছে, কোনো আউটপুট আসতেছে না, মাঝখানে খালি ইনফিনাইট স্টেপ। এটা হওয়া যাবে না। অবশ্যই সেখানে নির্দিষ্ট সংখ্যক স্টেপ থাকা লাগবে, যে 5টা স্টেপে এই কাজটা শেষ হবে, কিংবা 6টা স্টেপে। এমন হতে পারে যে ওই 6টা স্টেপের মধ্যে কয়েকটা কাজ আবার রিপিট হচ্ছে, কিন্তু অবশ্যই সেটা ফিনাইট সংখ্যক স্টেপই হওয়া লাগবে। এবং আরও দুইটা বৈশিষ্ট্য, সেকেন্ডারি বৈশিষ্ট্য আছে, যার একটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এই ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ, ওই যে আমাদের ইংলিশ বাংলা ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে যে আমরা আগে বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে কম্পিউটারের নিজস্ব কিছু ভাষা থাকে, যে ভাষা দিয়ে হচ্ছে আমরা কোড লিখি বা ইনস্ট্রাকশন লিখি, যেগুলো দিয়ে সফটওয়্যার তৈরি হয়। তো আমাদের অ্যালগোরিদমটা এরকম হতে হবে যেখানে একদম ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কিছু থাকবে না। স্টেপগুলো এমনভাবে লেখা হবে যে স্টেপগুলোকে নিয়ে আমি পার্টিকুলার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে ওটাকে তৈরি করতে পারবো। যেমন 2টা নাম্বার যোগ করলাম, তো যোগ করার ক্ষেত্রে আমরা বললাম যে 2টা নাম্বার ইউজার থেকে ইনপুট নেই, কিন্তু কোন শব্দটা উচ্চারণ করলে, কোন শব্দটা আসলে আমার ওই ইনস্ট্রাকশনের মধ্যে থাকলে আসলেই ইউজার থেকে ইনপুট নিবে, ওইটা কিন্তু আমাদের অ্যালগোরিদমে থাকার দরকার নাই। কারণ ওইটা সি ল্যাঙ্গুয়েজের জন্য একরকম হবে, জাভা ল্যাঙ্গুয়েজের জন্য একরকম হবে। এই সি আর জাভা কি, ওই যে আমরা একটু আগে বললাম যে কম্পিউটারে সফটওয়্যার লেখার জন্য বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ থাকে। তো ওই ল্যাঙ্গুয়েজগুলোর স্পেসিফিক যে শব্দটা লিখলে, যে কিওয়ার্ডটা লিখলে অ্যাকচুয়ালি ইউজার থেকে ইনপুট নিবে, সেইটা আমার কোনোভাবেই অ্যালগোরিদমের মধ্যে থাকার দরকার নাই। শুধুমাত্র আমরা কিছু স্টেপ লিখে দিলেই হবে, যেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে নিয়ে কনভার্ট করা যাবে। এবং লাস্টেরটা হচ্ছে অবশ্যই অ্যালগোরিদমটা ফিজিবল হবে। আমরা একটা কাজ করলাম যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এই কাজটা কোনোভাবেই করা সম্ভবই না, আমরা কিছু স্টেপের কথা বললাম, যে স্টেপগুলো করা পসিবলই না, তাহলে ওটা কোনোভাবেই অ্যালগোরিদম হলো না। অবশ্যই ফিজিবল হতে হবে। এই 6টা ক্যারেক্টারিস্টিক্সের সমন্বয় হচ্ছে একটা অ্যালগোরিদম হয়ে থাকে, বা অ্যালগোরিদম লেখার সময় অবশ্যই এই 6টার ক্যারেক্টারিস্টিক্স মনে রাখা লাগবে। আচ্ছা, তো এইমাত্র আমরা যে কথাগুলো বললাম এইগুলোরই 3টার ব্যাখ্যা আসলে এখানে একটু শব্দ দিয়ে লেখা আছে, যাতে ভুলে না যাও। তো আলটিমেট মানে কি, টার্গেটটা কি, অ্যালগোরিদমের টার্গেটটা হচ্ছে লজিক তৈরি করা। লজিক কি, যে আমি একটা ইকুয়েশন দেওয়া আছে, তো ইকুয়েশনটা আছে হচ্ছে a+b - c, এই রেজাল্টটা তৈরি করতে হবে। ABC ইনপুট যাবে হচ্ছে ইউজারের থেকে, ইউজারকে তুমি আমি, তো আমরা কম্পিউটারে দিব। এখন এই যে প্রথমে আমরা যোগ করব না বিয়োগ করব, এই যে চিন্তা ভাবনাটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে লজিক। ঠিক আছে, কিভাবে আমরা কম্পিউটারের ভাষায় প্রকাশ করব, ওইটাকেই আমরা বলতেছি হচ্ছে লজিক। তো এই অ্যালগোরিদমের উদ্দেশ্য হচ্ছে ওই লজিকটাকে অ্যাকচুয়ালি ডিফাইন করা, বা একটা ফর্মাল রূপ দেওয়া, বা একটা রিটেন রূপ দেওয়া। ঠিক আছে, তো আমরা একটা অ্যালগোরিদমের এক্সাম্পল দেখি। এটা একটা সাধারণ একটা অ্যালগোরিদমের এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে কি করা হচ্ছে, এখানে করা হচ্ছে একটা
মানুষের থেকে একটা ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে। ওই ইমেল অ্যাড্রেসটা সে ঠিক ফরম্যাটে লিখছে কিনা সেটা জাস্ট চেক করা হচ্ছে যে সেটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস কিনা। ভ্যালিড ইমেল অ্যাড্রেস আমরা কীভাবে বুঝি? ইমেল অ্যাড্রেসের মধ্যে অবশ্যই একটা অ্যাট দ্য রেট থাকে, একটা অ্যাট দ্য রেট থাকে। এই অ্যাট দ্য রেটটা যদি না থাকে তাহলে আমরা ওইটাকে কি বলি? ভ্যালিড ইমেল অ্যাড্রেস বলতে পারি না। তারপর সাথে কি থাকে? শেষে একদম শেষে যে ডট দিয়ে কিছু একটা লেখা থাকে, যেমন অনেক সময় .com থাকে। আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন রকমের ডোমেইন, যেমন জিমেইল হতে পারে, এখন সবচেয়ে পপুলার হচ্ছে জিমেইল। আর সামনে থাকবে কি? আমার নাম বা যে কোনো একটা ইমেল অ্যাড্রেসের যে কোনো নাম। তো এই যে ইমেল অ্যাড্রেসটা সে কেউ একজন লিখতে ভুলে গেল। তো এইটা টেস্ট করার জন্য হচ্ছে একটা অ্যালগোরিদম লেখা হয়েছে। তো কিভাবে? প্রথমে একটা শুরুর পয়েন্ট থাকবে যেটা হচ্ছে স্টার্ট। তারপর কি করা আছে? একটা ভেরিয়েবল ক্রিয়েট করা আছে। ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল হচ্ছে কম্পিউটারের ভিতরে ভেরিয়েবলটা কি এটা একটু মনে রাখবে। আমরা একটু স্লাইডের মধ্যে লিখি ভ্যারিয়েবল, ঠিক আছে? ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে কম্পিউটারের ভিতরে যে কোনো ভ্যালু স্টোর রাখার জন্য একটা সাংকেতিক শব্দ তৈরি করা হয়। যেমন ধরো তুমি 10 ইনপুট নিবা, তাহলে তুমি সরাসরি 10 চিনাতে পারবে না কম্পিউটারকে। তোমাকে অবশ্যই ওর জন্য একটা সিম্বল তৈরি করতে হবে। যেমন ধরো ABC হতে পারে, কিংবা তোমার নাম হতে পারে। যে কোনো একটা কিছু ভ্যালিড রুল আছে ভ্যারিয়েবল তৈরি করার জন্য। ওই রুলগুলো মেনটেন করে একটা শব্দ তৈরি করতে হবে, যে শব্দের এগেনস্টে তুমি নাম্বারকে সেভ রাখতে পারবা। সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভেরিয়েবল। তো প্রথমে একটা ভেরিয়েবল তৈরি করা হবে। এই ভেরিয়েবলটা কেন তৈরি করা হচ্ছে? যাতে ওই ইমেল অ্যাড্রেসটা রাখা যায়, ঠিক আছে? ওই ইমেল অ্যাড্রেসটা রাখা যায়। ধরো আমরা ভেরিয়েবলের নাম দিলাম ইমেল সামথিং, ধরো ইমেল আন্ডারস্কোর মাই ইমেল, এরকম আমরা নাম দিতে পারি। ভেরিয়েবলের নাম দিলাম মাই ইমেল। তো এই যে মাই ইমেলটা আমরা নিলাম, তাহলে কম্পিউটারের র্যামে একটা জায়গা দখল হলো। এখন আমার কাজ হচ্ছে ওই জায়গাটাকে ক্লিয়ার করা। ওই র্যামের ওইখানে হয়তো আগে থেকে কিছু জিনিস সেভ ছিল, তো ওই সেভ করার জিনিসটা একটা গার্বেজ ভ্যালুর মতো। তো অবশ্যই ওটাকে আমার ক্লিয়ার করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। এই জন্য আমরা কি করবো? 3 নাম্বার যে স্টেপ অ্যালগরিদমে সেখানে বলা আছে হচ্ছে যে ওই ভ্যারিয়েবলটাকে অবশ্যই যদি এমটি না থাকে তাহলে ওটাকে ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা, 4 নাম্বারে আমরা কি করলাম? 4 নাম্বারে আমরা ইউজার ইনপুট নিব, অর্থাৎ আমাকে লিখতে বলা হলো যে ঠিক আছে তুমি এখন তোমার ইমেল অ্যাড্রেসটা লিখে দাও। আমি লিখলাম। লেখার পরে 5 নাম্বারে হচ্ছে ওই ভেরিয়েবলের মধ্যে যে ভেরিয়েবলটা আমরা আগে ডিক্লেয়ার করে রাখছিলাম সেইখানে হচ্ছে ওই ইমেল অ্যাড্রেসটাকে নিয়ে বসাই দিব। তার মানে র্যামের ওই লোকেশনে ওই ইমেল অ্যাড্রেসটা সেভ হয়ে গেল। তারপরে পরের স্টেপে 6 নাম্বার স্টেপে আমরা চেক করে দেখব যে হচ্ছে যে আমরা যে এইমাত্র ইমেল অ্যাড্রেসটা ইনপুট নিলাম সেটা আসলে ভ্যালিড নাকি ভ্যালিড না। অর্থাৎ ওই যে সামনে যে দিতে হয়, @ দিতে হয়, ওটা আছে কিনা, ডট আছে কিনা, এই জিনিসটা আমরা চেক করে দেখব। তো কিভাবে চেক করে? এটা হচ্ছে যে বললাম আমরা যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বিভিন্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে করা হয়। ওই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনস্ট্রাকশনের ডিটেইলে আমরা এই কোর্সে যাব না। তো আমরা কোনোভাবে ওই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চেক করে দেখলাম, কিন্তু ওইটা এক্স্যাক্টলি আমাদের লেখার দরকার নেই অ্যালগোরিদমের ভিতরে যে কীভাবে করে। কারণ ওই যে আমরা বললাম যে একটু আগে আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স দেখাইছিলাম যে অবশ্যই এমনভাবে অ্যালগোরিদম লিখতে হবে যে কোনো ল্যাঙ্গুয়েজে নিলেই যেন এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। সো পার্টিকুলারলি কীভাবে ওই ডটটা চেক করে কিংবা অ্যাড আছে কি না চেক করে, ওই স্টেপটা আমার লেখার দরকার নাই। শুধুমাত্র আমাকে একটা হাই লেভেলে লিখতে হবে যে হ্যাঁ আমরা এটা চেক করে দেখব। তো আমরা ওই জন্য একটা স্টেপ লিখলাম যে আমরা স্টোর যে রেসপন্সটা আছে, যে ইমেল অ্যাড্রেসটা আমরা পাইছি, ওটাকে চেক করে দেখবো যে ওটা ভ্যালিড কি ইনভ্যালিড। আচ্ছা, 7 নাম্বারের স্টেপে আসে আমরা নিজেকে প্রশ্ন করবো যে এটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড না হয় তাহলে আবার আমরা ইউজার থেকে একটা ভ্যালিড ইমেল চাবো। সেজন্য আমরা কি করব? স্টেপ 3তে ব্যাক করব। এটাকে বলা হয় হচ্ছে লুপ। এই যে আমরা আবার গো ব্যাক টু স্টেপ 3, এটাকে আমরা বলতেছি হচ্ছে লুপ, যে আমরা আবার ফিরে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তাকে জিজ্ঞাসা করতে থাকবে ইউজারকে যে আমাকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দাও, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দাও। এবং যদি আলটিমেটলি ভ্যালিড ইমেল অ্যাড্রেস পায় তাহলে আমরা এটাকে শেষ করে দিব। এইটা হচ্ছে একটা টিপিক্যাল অ্যালগোরিদম। সেখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে? অ্যালগোরিদমের ক্যারেক্টারিস্টিক্স ব্যাখ্যা করে আসতে পারে। যে কোনো একটা প্রবলেম, যেমন এখানে একটা ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশনে কিছু স্টেপের কথা বলা হয়েছে, এরকম একটা প্রবলেম তোমাকে দিয়ে, যে কোনো একটা প্রবলেম, যেমন আমরা ওই যে কুকিং প্রবলেমটা বলতে পারি যে আমি সে হচ্ছে লুচি রান্না করব, তাহলে এই হচ্ছে স্টেপ, তুমি এটাকে অ্যালগোরিদমে প্রকাশ করো। কিংবা হচ্ছে লুচি রান্না করবো, এগুলো আমার ইনপুট, তুমি মাঝখানের স্টেপগুলো নিজের মতো করে সাজায় একটা ইয়ে করো। আমরা এমন কোনো সিস্টেমই হয়তো তোমাকে অ্যালগোরিদম চাবো যেগুলো হচ্ছে তোমার পরিচিত, খুব ফেমাস কোনো একটা মেথডের বা কোনো সিস্টেমের বর্ণনা দিয়ে বলবো যে এটার জন্য অ্যালগোরিদম লিখো। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম থেকে এরকম সিস্টেমের প্রশ্ন আসতে পারে। আচ্ছা,
সাথে আসতে পারে কি, আমরা ওই যে বললাম যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বর্ণনা আসতে পারে, এবং হচ্ছে ডেফিনেশন আসতে পারে, যে অ্যালগোরিদম বলতে আসলে তুমি কি বুঝো, এই রিলেটেড ধরনের কোশ্চেন নিয়ে আসবে। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা যদি যাই তাহলে আমরা দেখব যে একটা নতুন কিছু আঁকানো আছে, কিছু কিছু সিম্বল দিয়ে একটা ফিগার তৈরি করা হয়েছে। এটা কি, এটাকে বলা হচ্ছে ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা ঠিক আগের আগের যে অ্যালগোরিদমটা সেই অ্যালগোরিদমেরই ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট কি, একটা প্রসেস। এই প্রসেসটা হচ্ছে অ্যালগোরিদমের মতোই যে কোনো প্রসেসকে, যে কোনো সফটওয়্যারকে বা সিস্টেমকে ব্যাখ্যা করে, যে কোনো সিস্টেমকে ব্যাখ্যা করে। অ্যালগোরিদম একটা ব্যাখ্যা করার স্টাইল, যেখানে মূলত আমরা লিখে লিখে স্টেপগুলো লিখে লিখে প্রকাশ করি। আর ফ্লোচার্ট হচ্ছে অনেকটা ফিগারের মধ্যে কিন্তু ফিগারটাও কিছু ফিক্সড নিয়ম ফলো করে। যেমন হচ্ছে কি ধরনের সিম্বল ব্যবহার করবো, এখানে রেক্ট্যাঙ্গেল ইউজ করা হয়েছে, সার্কেল ইউজ করা হয়েছে, প্যারালালোগ্রাম ইউজ করা হয়েছে, দেন হচ্ছে ডায়মন্ড শেপটা ইউজ করা হয়েছে। এই যে চারটা শেপের কথা বললাম, এই শেপগুলোকে দিয়েই তোমার হচ্ছে আলটিমেটলি, এবং অ্যারো ইউজ করা হয়েছে, অ্যারো দিয়ে এই জিনিসগুলো দিয়েই তোমাকে আলটিমেটলি ফ্লোচার্টটা বানাতে হবে। যে কোনো অ্যালগোরিদমকে, এটাকে অ্যালগোরিদম ফ্লোচার্টও বলা হয়, যে কোনো অ্যালগোরিদমকে ফ্লোচার্ট কনভার্ট করা যেতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে জাস্ট ওই সিস্টেমটাকে আরও ভালোভাবে বোঝার জন্য, ভালোভাবে ব্যাখ্যা করার একটা উপায় মাত্র। তো আমরা একটু আগের উদাহরণটা আসি, ফ্লোচার্ট কাকে বলে এগুলো আমরা একটু পরে যাই। যেহেতু আমরা একটু আগে বুঝাইলাম যে অ্যালগোরিদম কী জিনিস এবং অ্যালগোরিদমের স্টেপগুলো আমরা দেখাইলাম, এই সেম স্টেপগুলোই যদি আমরা ফ্লো চার্টে কনভার্ট করি তাহলে কীভাবে হয় আমরা একটু বুঝাই নিই। কীভাবে, যেমন আমরা প্রথমে একটা স্টার্ট করব, আমাদের প্রথম স্টেপ ছিল, দ্বিতীয় স্টেপ ছিল যে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব। তো যত প্রসেস, এই যে যত প্রসেস, এই প্রসেসগুলো হচ্ছে সবসময় রেক্ট্যাঙ্গেল দিয়ে প্রকাশ করা হয়। দেন স্টার্ট আর এন্ড, এই দুটো হচ্ছে বৃত্ত। এই দুটো কি, এই দুটো হচ্ছে আমাদের সেই ইনপুট আর আউটপুট, অর্থাৎ যে ডেটাগুলো থাকে ওই ডেটাগুলো সার্কেল দিয়ে প্রকাশ করা হয়। এবং যদি কোনো সে ফর এক্সাম্পল কোনো ডিসিশনের প্রয়োজন পড়ে, যে কোনো একটা ডিসিশনের প্রয়োজন পড়ে, তাহলে সেই ডিসিশনটাকে হচ্ছে সবসময় ডায়মন্ড শেপ দিয়ে প্রকাশ করা হয়। এবং যদি কোনো ইউজার ইনপুট বা ইউজার অ্যাকশনের প্রয়োজন পড়ে, সেগুলোকে আমরা প্যারালালোগ্রাম দিয়ে প্রকাশ করতে পারি। সো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটা ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পরে আমরা ইউজার ইনপুট নিলাম, যে হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস। কিসের মাধ্যমে নিলাম, আমরা নিলাম হচ্ছে প্যারালালোগ্রামের মাধ্যমে, আমরা নিলাম হচ্ছে প্যারালালোগ্রামের মাধ্যমে। এই যে, ঠিক আছে, প্যারালাগ্রাম থেকে আমরা অ্যারোর মাধ্যমে, অ্যারোটা কি বোঝায়, যে কোন স্টেপ থেকে কোন স্টেপে যাবে। তো যে কোনো চাইলেই তুমি ওই হোয়াট ইজ ইমেল অ্যাড্রেস থেকে সরাসরি নিচে আসতে পারবে না, অবশ্যই স্টোর ভেরিয়েবলে যাইতে হবে। তো আমরা যে ভেরিয়েবলটা উপরে ডিক্লেয়ার করে রাখছি, ওই ভেরিয়েবলটাকে এখন আমরা অ্যাসাইন করব। আমরা এইমাত্র যেটা ইনপুট নিলাম সেই ইনপুট ইমেল অ্যাড্রেসটা নিয়ে এখানে হচ্ছে চেকিং হবে যে আমাদের ওই যে সেই প্যাটার্নটা মেনটেন করছে কিনা, আমাদের সেই অ্যাট আছে কিনা, ডট আছে কিনা। দেন সেখান থেকে আমরা যদি ইয়েস উত্তর পাই তাহলে কাজ শেষ করে দিব, অথবা যদি ইয়েস উত্তর না পাই, নো হয়, যদি নো হয় তাহলে আমরা কি করব, ওই যে আমরা বললাম যে আমরা হচ্ছে আবার লুপের মধ্যে ফেলে প্রসেসটাকে রিপিট করতে থাকবো। তো এই যে আমরা এই জন্য একটা লুপের অ্যারো তৈরি করে দিছি। বোঝা গেল, এটাই হচ্ছে একটা বেসিক ফ্লো চার্ট। তো যে কোনো সিস্টেমের যেমন অ্যালগোরিদম তৈরি করা যায়, যে কোনো সিস্টেমের সেম স্টাইলে ফ্লো চার্ট তৈরি করা যায়। তবে অবশ্যই ফ্লো চার্ট তৈরি করার সময় মনে রাখতে হবে যে ওই যে সিম্বলগুলো, যে সিম্বল যেটার জন্য ব্যবহৃত হচ্ছে, ওই সিম্বলগুলো যেন মেনটেন করা হয়। আচ্ছা, তো ফ্লো চার্ট কি, আমরা যদি একটু সংজ্ঞায় বলতে চাই, মানে ডেফিনেশন হিসেবে বলতে চাই, এটা হচ্ছে একটা মূলত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা কিছু কাজকে, কিছু কাজ বা ফাংশন বা মেথডের সিকোয়েন্সকে প্রকাশ করে রিলেশনের মাধ্যমে। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা কিছু কাজের স্টেপকে প্রকাশ করে তোমার হচ্ছে রিলেশনের মাধ্যমে। রিলেশনটা কি, ওই যে অ্যারোগুলা, ঠিক আছে। তো ডাটা প্রসেস করার জন্য, ডেটাকে প্রসেস করার জন্য কিছু স্টেপ আর কি বলা যেতে পারে, একটা ডায়াগ্রাম, একটা কমপ্লেক্স সিস্টেমকে প্রকাশ করার জন্য একটা ডায়াগ্রাম, এটাই হচ্ছে ফ্লো চার্ট। ওকে, সো কম্পোনেন্টগুলো কী কী, কম্পোনেন্টগুলো এইমাত্র আমরা বলে ফেলছি। যে প্রথমটা হচ্ছে, প্রথম যে সিম্বলটা আছে সেটা হচ্ছে বৃত্ত হতে পারে অথবা একটু ওভাল শেপ হতে পারে, দুইটাই সেম। কোথাও বৃত্ত ইউজ করে, কোথাও ওভাল শেপ ইউজ করে, একই জিনিস। তুমি যদি এখানে সার্কেল ইউজ করো কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে স্টার্ট এবং এন্ড প্রকাশ করে আমাদের ফ্লো চার্টের মধ্যে। এরপরেরটা হচ্ছে অ্যারো, যেগুলো হচ্ছে রিলেশন, অর্থাৎ কোথা থেকে কোথাও ডাটা যাবে সেটা প্রকাশ করে। যদি ইউজার ইনপুট আউটপুটের প্রয়োজন পড়ে, কোনো কারণে ইউজারের অ্যাকশনের প্রয়োজন পড়ে, তাহলে ওটাকে অবশ্যই প্যারালালোগ্রাম দিয়ে করতে হবে। যে কোনো প্রসেস অবশ্যই হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়ে প্রকাশ করতে হবে। এবং ডিসিশন রিলেটেড যত কোয়েশ্চেন আছে সব কিছু প্রকাশ করতে হবে হচ্ছে আমাদের ডায়মন্ড শেপ দিয়ে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন আমরা এই কাজগুলো করব তখন 1-2 ওয়ার্ড বা 3-4 ওয়ার্ডের মধ্যেই প্রকাশ করতে হবে। তুমি দেখো অ্যালগোরিদম যেটা ছিল সেখানে কিন্তু পুরো ডিটেলসে লেখা ছিল
যে স্টোর দি রেসপন্স ইন ভেরিয়েবল, কিন্তু এখানে কিন্তু সরাসরি পুরা লাইনটা লেখা হচ্ছে না, শর্টে স্টোর ভেরিয়েবল লিখে দেওয়া হচ্ছে। সো অবশ্যই সংক্ষেপে প্রকাশ করতে হবে। যখনই আমরা ফ্লোচার্ট তৈরি করব তখনই সংক্ষেপে অল্প কথায় পুরো স্টেপটাকে প্রকাশ করতে হবে। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দিছি, আমরা মনে হয় একটা বা দুইটা এক্সাম্পল দিছি। যেমন এখানে করা হচ্ছে কি, যে এখানে একটা সিচুয়েশনের কথা বলা হয়েছে, যে সিচুয়েশনে হচ্ছে আমি বাড়ি থেকে বের হলাম, বের হওয়ার পরে যদি আমি দেখি সকাল 7টার আগে যদি আমি বের হতে পারি, তাহলে হচ্ছে আমি মেট্রো রেল নেব। মেট্রো রেল হচ্ছে আমার 7টার সময় ছেড়ে যায়। যদি আমি 7টার পরে হয়ে যায় তাহলে আমি মেট্রো রেল পাবো না, সেই জন্য আমি কি করবো, আমি বাস নিব। এটা হচ্ছে আমার উপায়, একটা সিস্টেমের কথা বলা হচ্ছে। তো এই সিস্টেমটাকে যদি আমি ফ্লো চার্ট দিই, তাহলে আমার ওই যে লিভ হোম, ওই লিভ হোম হবে হচ্ছে আমার শুরুতে স্টার্ট, তাই তো? লিভ হোম যেটা, সেটা হচ্ছে আমার স্টার্ট, এটা। আচ্ছা, এরপর আমরা কি করব, টাইম চেক করব। এটা হচ্ছে আমার ওই যে টাইমটা চেক করব কিভাবে, আমাকে হচ্ছে এখানে ইউজার ইনপুট নিতে হবে, তাই তো? একটা ইউজার ইনপুট নিবে যে আমরা টাইমটা নিব, ঘড়ি দেখে নিতে পারি, কিংবা হচ্ছে কোনো একটা উপায়কে জানতে পারি আমরা। তো এই জানার জন্য আমরা হচ্ছে প্যারালালোগ্রাম ইউজ করছি। দেন এখানে এসে ডিসিশন নিতে হবে যে আমরা কি 7টা বেজে গেছে না 7টা বাজেনি। ইয়েস হলে আমি টেক সাবওয়ে প্রসেসে যাব, আর যদি নো হয় তাহলে আমি টেক বাস প্রসেসে যাব, এবং দুইটা থেকে ফাইনালি আমি রিচ স্কুল, এটা হচ্ছে আমার আউটপুট। তো আমি রিচ স্কুলে পৌঁছাবো, এটাকে আমরা প্রকাশ করছি ওভাল দিয়ে বা সার্কেল দিয়ে, যে কোনো একটা। আমরা আর একটা এক্সাম্পল দেখি, লাস্ট এক্সাম্পল আমাদের। তো এইখানে যে সিস্টেমটার কথা বলা হয়েছে, সেখানে হচ্ছে যে একজন ইউজার লগ ইন করতেছে। যেমন ধরো তুমি ফেসবুকে লগ ইন করো, তো লগ ইন করলে ধরো তুমি কোনো কারণে ইমেল অ্যাড্রেস ভুল লিখলা, ইউজার নাম ভুল লিখলা, বা পাসওয়ার্ড ভুল লিখলা। তো তখন কি হবে, ও তোমাকে আবার সুযোগ দিবে। অনেক সময় দেখা যায় ফোনে 7বারের বেশি ট্রাই করে যদি মিস হয়ে যায়, তাহলে ফোন আর তোমাকে লগ ইন করতে দিবে না, ঠিক আছে? অথবা আনলিমিটেড লগ ইনও হতে পারে, যে ঠিক আছে তুমি যতবারই ভুল করো না কেন তোমাকে সুযোগ দিচ্ছে। তো এই প্রসেসটাকেই হচ্ছে ফ্লো চার্ট দিয়ে প্রকাশ করা আছে। প্রথমে আমরা স্টার্ট করছি কাজটা, লগ ইনের যে ক্রেডেনশিয়াল, লগ ইনের যে প্রসেস, সেটাকে পারফর্ম করছি, যে একজন ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে। আচ্ছা, এখানে পুরো প্রসেসটাকে আলাদাভাবে ব্যাখ্যা করা যেত, কিন্তু পুরো প্রসেসটাকে আলাদাভাবে ব্যাখ্যা না করে শুধুমাত্র লগ ইন লিখে দিছে। এখানে আসলে তুমি চাইলে ভেঙে ফেলতে পারতা, যে ওই যে ইউজারের কাছ থেকে ইনপুট নেই, একটা প্যারালোগ্রাম দিয়ে প্রকাশ করা যেত। তো এটা আসলে ডিপেন্ড করে যে সিস্টেমটা কতটা কমপ্লেক্স। তুমি যদি সামান্য একটা কাজ করো, তাহলে ওইটাকে যতটা ডিটেলসে প্রকাশ করা যায় তত ভালো। কিন্তু তুমি যদি অনেক কমপ্লেক্স একটা কাজ, মানে অনেক কমপ্লেক্স কোনো সিস্টেমকে প্রকাশ করতে চাও, সেক্ষেত্রে যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে যে তোমার ডায়াগ্রামটা অনেক বড় হয়ে যাবে। তো ওই সময় কিছু বেসিক কাজকে একটা দুইটা প্রসেসের মধ্যে লিখে দিলেই হয়, পুরোটা ডিটেলসে না লিখলেও চলে, যদি তোমার কাজটা বড় হয়ে থাকে। আচ্ছা, অথবা দুইটা ফ্লো চার্ট দিয়ে ছোট ছোট করে লেখা যেতে পারে, যেমন লগ ইনারি পার্টটা আলাদা একটা ফ্লো চার্ট দিয়ে আলাদাভাবে প্রকাশ করা যেতে পারে যদি নেসেসারি হয়। আচ্ছা, তো এইভাবে হচ্ছে করতে পারি। এখানে হচ্ছে শুধুমাত্র প্রসেসটার হচ্ছে শুধুমাত্র একটা শব্দ দিয়েই ব্যাখ্যা করে দিচ্ছে, ভিতরের ডিটেলসগুলো দেখায় নাই, ধরে নিচ্ছে যে ভিতরের ডিটেলসগুলো হচ্ছে বেসিক। আচ্ছা, তো লগ ইনের প্রসেসটা কমপ্লিট করতে হবে, দেন চেক করতে হবে যে সে আসলে অথরাইজড কিনা। এই লগ ইনের ইনপুট নেওয়ার পরে চেক করে দেখতে হবে যে সে আসলে অথরাইজড কিনা, অর্থাৎ সে সিস্টেমের মধ্যে আছে কিনা। যদি না থাকে, তাহলে তার 3বার হয়েছে কিনা তাকে জিজ্ঞাসা করা হবে। যদি না হয় তাহলে তাকে 3বার সুযোগ দেওয়া হবে। এই জন্য কি করা হয়েছে, একটা লুপ তৈরি করা হয়েছে, পুরোনো স্টেপে ফিরে যাওয়া হয়েছে। আচ্ছা, পুরোনো স্টেপে ফিরে যাওয়ার পরে যখন 3বার হয়ে যাবে, তার মানে তাকে আর ঢুকতে দেওয়া হবে না, তখন তাকে একদম স্টার্ট স্টেপে আবার ফিরিয়ে নিয়ে গেল। 3বার যদি সে মিস করে, তাহলে তাকে ফিরিয়ে নিয়ে গেল। এটা স্টার্টে যেতে হবে এমন কোনো কথা নেই, তুমি চাইলে এখানে এন্ড লিখে দিতে পারো যে এটাই হচ্ছে শেষ স্টেপ। আচ্ছা, এরপরে যেটা করা যেতে পারে, যদি তার কোনোভাবে প্রথমেই অথরাইজড হয়ে যায়, বা দ্বিতীয় বা তৃতীয় স্টেপে যদি অথরাইজড হয়ে যায়, তাহলে তাকে অ্যাক্সেস গ্রান্টেড করে দেওয়া হবে, তার স্ট্যাটাস চেঞ্জ করে দেওয়া হবে, যে সে হ্যাঁ, তাকে পারমিশন দেওয়া হয়েছে। তখন তার ভিতরে সে যতক্ষণ পর্যন্ত ওই মডিউল বা ওই ওয়েবসাইটটা সে যতক্ষণ পর্যন্ত এক্সিট না করতেছে, ততক্ষণ পর্যন্ত সে তার অ্যাক্সেস গ্রান্টেড পাবে, এবং সে এর ভিতরে, এই প্রসেসটুকুর ভিতরে যে কোনো কাজ করতে পারবে, সে যা খুশি করুক, ওই ওয়েবসাইট যে কাজ করে আর কি। যদি সে এক্সিট মডিউল করে, অর্থাৎ ওয়েবসাইট থেকে বের হয়ে যায়, তাহলে আবার স্টার্ট স্টেটে ফিরে যাবে। অথবা এখানে তুমি চাইলে এন্ডও লিখে দিতে পারো, তোমার ইচ্ছা। ওকে, তো এইটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম যেটা আমরা বললাম এইমাত্র, সেটার ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট দিয়েও আমরা এইভাবে হচ্ছে ফ্লো চার্ট দিয়ে দেখাতে পারি। এই পুরো সিস্টেমটা আবার অ্যালগোরিদমে কনভার্ট করা যেতে পারে। আমাদের স্লাইড শেষ, আমাদের একই সাথে হচ্ছে কোর্স শেষ। আমরা এর বেশি আর দেখাবো না। আমাদের একটা ছোট টপিক, ছোট না, একটা বড় সড়ো টপিক বাদ গেছে আর কি। ওই টপিকটা আমরা বাদ দিয়ে যেতে চাচ্ছি করোনা ভাইরাসের এইসবের কারণে। ওটা সরাসরি না নিয়ে একটা প্রোগ্রাম বুঝানো। আমাদের যে টপিকটা বাদ ছিল সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা বেসিক কম্পিউটার সায়েন্সের একটা বেসিক প্রোগ্রাম কিভাবে লেখে।
তোমার হচ্ছে এই যে আমরা সি ল্যাঙ্গুয়েজ, জাভা ল্যাঙ্গুয়েজের কথা বললাম, এরকম যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে একটা ছোট প্রোগ্রাম কিভাবে লেখে, তার যে বেসিক যে কম্পোনেন্টগুলো সেগুলো কি কি। তো এটা জানলে তোমাদের আসলে তোমরা যে কালকে সফটওয়্যার বানায় ফেলবা এরকমও না ব্যাপারটা, কিন্তু শুরুটা দেখানো যেতে পারতো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে 2 ক্রেডিটের কোর্সে এই পর্যন্ত আসার দরকার নেই। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে ওই জিনিসটা দেখাতে গেলে ফিজিক্যালি আমার হয়তো তোমাদেরকে দেখানোই ভালো। এইভাবে অনলাইন ক্লাসে এত বড় সিলেবাস দিয়ে আসলে আমাদের দরকার নেই। সো ওটা আমরা বাদ রেখে যাচ্ছি। নেক্সট কোনো বিষয়ে তোমাদের যদি প্রোগ্রামিং কোর্স থাকে সেখানে তোমাদের জন্য বেশি উপকার হবে। ওই সিলেবাসে এরকম লেখা ছিল যে ফিজিক্সের জিনিসপত্র তৈরি করতে তোমাদের আসলে কিভাবে কম্পিউটার সায়েন্সের ওই ওই সফটওয়্যার তৈরির মেকানিজমগুলো কাজে লাগে। আনফর্চুনেটলি আমি মোটামুটি শিওর যে আমি প্রথম বেসিক স্টেপটা দেখাইলে তোমরা ফিজিক্সের ওই জিনিসগুলো কাজে লাগাতে পারবে না। বরং আমরা ল্যাবে যে জিনিসগুলো দেখাইছি, ওই ল্যাবের যে টেকনোলজিগুলো দেখানো হয়েছে, মাইক্রোসফট ওয়ার্ড আরও যেগুলো ছিল, তোমার এক্সেল শিট, সেগুলো দিয়ে তুমি তোমার ফিজিক্সের ডাটা ম্যানিপুলেশন করতে পারবা। ইন অ্যাকচুয়ালি তোমার যদি কাস্টমাইজ সফটওয়্যার তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে আরও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং আরও ডেডিকেটেড কোর্সের প্রয়োজন। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক। তো ভালো থাকো তোমরা। কোনো প্রবলেম থাকলে আমরা সিআরকে ইনস্ট্রাকশন দিছি, ইনস্ট্রাকশনগুলো ফলো করো। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে মেল করবা, অথবা সিআর এর মাধ্যমে আমাকে জানাতে পারো। ঠিক আছে, তাহলে ভালো থাকো।